তরুণী, ছাত্রছাত্রী, নারী পুরুষ, নবীন প্রবীণ, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবস উপলক্ষে দেশে ও বিশ্বজুড়ে বসবাসরত সকল বাংলাদেশিকে জানাই বিজয়ের উষ্ণ শুভেচ্ছা। আজ বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। 1971 সালে 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে এই দিনে আমরা পাই কাঙ্ক্ষিত বিজয়ের স্বাদ। অনেক ত্যাগ তিতিক্ষা আর লাখো শহীদের রক্তের বিনিময়ে পাই একটি স্বাধীন দেশ ও লাল সবুজের পতাকা। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধ সহ স্বাধীনতার জন্য যুগ যুগ ধরে লড়াই সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন সেই সব বীর যোদ্ধা ও শহীদদের। তাদের এই অবদান আমাদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা ও সাহস যোগায়। সকল সংকট সংগ্রামে দেখায় মুক্তির পথ। মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার যে নতুন সূর্য উদিত হয়েছিল, বিগত বছরগুলোতে তা স্বৈরাচার ও ফ্যাসিবাদে ম্লান হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবারও একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, স্বাধীন ও সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার একটি উন্নত ও সুশাসিত বাংলাদেশের শক্তিশালী ভিত গড়ে তুলতে যে বিস্তৃত সংস্কার কর্মসূচি গ্রহণ করেছে, দেশের আপামর জনগণের সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে আজ আমরা তার সফল পরিসমাপ্তির পথে এগিয়ে যাচ্ছি। প্রিয় দেশবাসী, আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি অত্যন্ত ব্যথিত হৃদয়ে। এই আনন্দের দিনে গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত। শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। আপনারা তার জন্য মহান আল্লাহ তাআলার কাছে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করুন। সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। ভয় দেখিয়ে, সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আপনাদের প্রতি আহ্বান জানাই, সংযম বজায় রাখুন, অপপ্রচার বা গুজবে কান দেবেন না। ফ্যাসিস্ট টেররিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব, তাদের ফাঁদে পা দেব না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না। প্রিয় দেশবাসী, আমাদের তরুণদের রক্ষা করুন, তাহলেই আমরা সবাই এবং আমাদের প্রিয় মাতৃভূমি রক্ষা পাবে। যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পক্ষে ভীষণ রকম বাধা। এই অস্ত্রহীন, ভীতিহীন, ব্যক্তিগত স্বার্থ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন দৈনন্দিন এই চেহারার ছেলে মেয়েদের নিয়ে তাদের সাংঘাতিক ভীতি। তাদের লক্ষ্য হলো নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলো সরিয়ে ফেলা, নিজেদের রাজত্ব আবার কায়েম করা। তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন জোগাতে বেকায়দায় পড়বে। সেজন্যই তো এত তাড়াহুড়া। তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে। নানা ভঙ্গিতে এটা তারা করবে। এই চোরাগুপ্তা খুন করার যে উদ্যোগ, তার একটা রূপ। আরো কঠিনতার পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে। দেশের সবাইকে জোর গলায় বলতে হবে, আমরা তরুণদের রক্ষা করব। এখানে পুরনো আমলের দাসত্ব মেনে যারা আছে তাদেরকে দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে। উৎসবমুখর শান্তিপূর্ণ নির্বাচন করে আমরা সবাই মিলে দেশের উপর
আমাদের পরিপূর্ণ দখল প্রতিষ্ঠিত করব। নির্বাচন অবধি আর বাকি মাত্র 2 মাস। আমরা তাদের উপর নজর রাখব এবং বাকি দিনের প্রতিটি দিন উৎসবমুখর করে রাখব। যেহেতু আমাদের কিশোর কিশোরী তরুণ তরুণীদের মনে কোনো ভয় ডর নেই, তাই তারা নির্বাচনের আগের 2 মাসের প্রতিটি মুহূর্তকে উৎসবমুখর করে রাখবে। সব রকমের হিংসা কোন্দল থেকে দেশকে বাঁচিয়ে রাখবে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন জাতীয় নেত্রী, দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক রাজনীতির অন্যতম শীর্ষ ব্যক্তিত্ব এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। এই বিষয়টি আমাদের সকলের জন্যই উদ্বেগের বিষয়। অন্তর্বর্তীকালীন সরকার বেগম খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি তার অবিচল অঙ্গীকার, দেশের উন্নয়নে তার অবদান এবং তার প্রতি জনগণের শ্রদ্ধাময় আবেগ বিবেচনা নিয়ে সরকার ইতিমধ্যেই তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা দিয়েছে। সরকারের পক্ষ থেকে তার চিকিৎসা নিশ্চিত করতে পরিবারের ইচ্ছাকে সম্মান দেখিয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। দেশে চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা সহ সব বিষয় বিবেচনায় রয়েছে। প্রিয় দেশবাসী, দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকার 3টি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়েছে: জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং একটি সুষ্ঠু নির্বাচন। জুলাই গণঅভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে। ইতিমধ্যে ট্রাইব্যুনাল কর্তৃক একটা মামলার রায় ঘোষিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাধীন ও স্বচ্ছ প্রমাণভিত্তিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে দেশের ছাত্র, শ্রমিক ও সাধারণ জনগণের উপর নির্বিচার হত্যাকাণ্ডের প্রধান নির্দেশদাতা হিসেবে পতিত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। যথাযথ আইনি প্রক্রিয়া অংশ হিসেবে অভ্যুত্থানের পর পলাতক শেখ হাসিনা এবং এই মামলার সাজাপ্রাপ্ত অপর আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফেরানোর জন্য সরকার আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে। প্রিয় দেশবাসী, ইতিমধ্যে বেশ কিছু প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত সংস্কার সম্পন্ন করা হয়েছে। কয়েক ডজন পুরনো আইন সংশোধন করা হয়েছে এবং বেশ কয়েকটি নতুন আইন প্রণয়ন করা হয়েছে। সংস্কারের সবচেয়ে বড় পদক্ষেপ হচ্ছে জুলাই জাতীয় সনদ। মৌলিক সাংবিধানিক সংস্কার নিশ্চিত করার জন্য এটি আদেশ আকারে জারি করা হয়েছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে এখন নাগরিকদের অনুমোদন নেওয়ার পালা। তাই আগামী নির্বাচনে আপনাদের সিদ্ধান্ত অপরিসীম গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক ভবিষ্যতের পথরেখা এখান থেকেই সূচিত হবে। আগামী সংসদ নির্বাচনের সময় একই সঙ্গে জুলাই জাতীয় সনদের উপর গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটে আপনারা হ্যাঁ না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন। নির্বাচন কমিশন ইতিমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে। প্রিয় দেশবাসী, এবারের নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা কোন ধরনের রাষ্ট্র প্রত্যাশা করি তা নির্ভর করবে গণভোটের ফলাফলের উপরে। এই ভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ। আমরা চাই এই নির্বাচন হোক সত্যিকার অর্থে উৎসবমুখর, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং সর্বোপরি সুষ্ঠু। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি, প্রযুক্তিগত সহায়তা এবং পর্যবেক্ষণের প্রতিটি ধাপকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একটি বিষয় বারবার মনে করিয়ে দিতে চাই, নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব আমাদের সবার। আপনাদের মূল্যবান ভোটেই আমাদের রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই ভোটকে শুধু কাগজে একটা সিল মারার আনুষ্ঠানিকতা হিসেবে দেখলে হবে না, বরং এটি হবে নতুন রাষ্ট্র বিনির্মাণে আপনার সক্রিয় অংশগ্রহণ, গণতান্ত্রিক
অধিকার চর্চা এবং দেশকে এগিয়ে নিতে সরাসরি অবদান। দেশের মালিকানা আপনাদের হাতে, আর সেই মালিকানারই স্বাক্ষর আপনার ভোট। এই নির্বাচনের গ্রহণযোগ্যতা ও পবিত্রতা রক্ষার জন্য রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা অপরিসীম। আমি দেশের প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি উন্মুক্ত আহ্বান জানাচ্ছি, আপনারা একে অপরকে প্রতিযোগী হিসেবে দেখবেন, কখনো শত্রু হিসেবে দেখবেন না। নির্বাচনের মাঠে এমন একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করুন যাতে দেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন। যারা ভোট বাক্স ডাকাতি করবে তারা দেশের মানুষের স্বাধীনতা হরণকারী, তারা নাগরিকদের দুশমন। তাদের থেকে নাগরিকদের রক্ষা করা আমাদের সবার অবশ্য কর্তব্য। ভোট জনগণের ভবিষ্যৎ রচনার অক্ষর। ভোট বাক্সে ভোট জমা দিতে না পারলে কাঙ্ক্ষিত ভবিষ্যৎ আর রচনা করা যাবে না। আপনার ভোট আপনি সযত্নে ভোট বাক্সে দিয়ে আসুন। কেউ বাধা সৃষ্টি করলে তাকে সুশৃঙ্খলভাবে প্রতিহত করুন। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিন। ভোটের উপর নির্ভর করছে আপনার আমার সবার ভবিষ্যৎ, আপনার আমার সন্তানের ভবিষ্যৎ। যোগ্য লোককে ভোট দেন, জাতির ভবিষ্যৎ নিশ্চিত করুন। মনে রাখবেন, ভোট রক্ষা করা দেশ রক্ষা করার সমান দায়িত্ব। ভোট রক্ষা করুন, দেশকে রক্ষা করুন। ভোট দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার গাড়ির চাকা। এই চাকা কাউকে চুরি করতে দেবেন না। আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রশাসনকে আরও কার্যকর, নিরপেক্ষ ও নির্বাচনী পরিবেশের উপযোগী করতে সরকার মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনে বেশ কিছু রদবদল করেছে। এই পরিবর্তনগুলো কারো প্রতি অনুরাগ বা বিরাগ প্রসূত নয়। এগুলো করা হয়েছে দক্ষতা, যোগ্যতা এবং পেশাগত সক্ষমতার ভিত্তিতে। আমাদের লক্ষ্য একটাই, দেশের প্রতিটি ভোটার যেন ভোট দিতে পারেন নিরাপদ পরিবেশে, ভয়মুক্ত মনে এবং সর্বোচ্চ স্বাধীনতায়। নির্বাচন কমিশন যদি মনে করে আরও কোনো পদক্ষেপ প্রয়োজন, তা কমিশন অবশ্যই গ্রহণ করবে। প্রিয় দেশবাসী, জুলাই সনদ জাতির ভবিষ্যৎ পথযাত্রার একটি ঐতিহাসিক দলিল। এই সনদে আমরা যে সংস্কারমালা প্রস্তাব করেছি, রাজনৈতিক স্থিতিশীলতা, বিশ্বাসযোগ্য নির্বাচন, প্রশাসনিক জবাবদিহিতা, দুর্নীতি হ্রাস, অর্থনৈতিক পুনর্গঠন এবং সমাজে সম অধিকার প্রতিষ্ঠা, এসব বাস্তবায়নের জন্য প্রয়োজন জনগণের সুস্পষ্ট মতামত। কারণ একটি জাতীয় রূপান্তর কখনই একক নেতৃত্ব বা একটি প্রশাসনের মাধ্যমে টেকসই হয় না। জনগণকেই চূড়ান্ত সম্মতি দিতে হয়। এই কারণেই আমরা গণভোটের আয়োজন করেছি, যাতে দেশের ভবিষ্যৎ সংস্কার দিশা নির্ধারণে জনগণ সরাসরি সিদ্ধান্ত দিতে পারেন। এই গণভোট হবে বাংলাদেশের ইতিহাসে নতুন মাইলফলক। এখানে আপনাদের প্রতিটি ভোট আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি স্থাপন করবে। এবারের নির্বাচনটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ একই দিনে এবার দুটি ভোট, একটি সংসদ সদস্য নির্বাচনের ভোট আর একটি গণভোট, যার প্রভাব হবে শতবর্ষব্যাপী। কাজেই অবশ্যই ভোট দেন, ভবিষ্যৎ নিশ্চিত করুন। এর মাধ্যমে আপনারা জানিয়ে দিন, আপনারা কি জুলাই সনদের সংস্কার কাঠামোকে এগিয়ে নিতে চান কি চান না। আপনাদের ভোটই নির্ধারণ করবে রাষ্ট্র কোন পথে অগ্রসর হবে, প্রশাসন কোন কাঠামোয় পুনর্গঠিত হবে এবং নতুন বাংলাদেশ কেমন রূপ পাবে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের সময় আমাদের প্রবাসী ভাই বোনেরা কি তৎপরতার সঙ্গে এগিয়ে এসেছিলেন। ফেসিবাদের মসনদ গুড়িয়ে দিতে তারা অভূতপূর্ব ভূমিকা রেখেছেন। প্রবাসীদের এই ভূমিকা শুধু জুলাইয়েই নয়, আমরা দেখেছি 1971 সালের মহান স্বাধীনতা সংগ্রামের সময়। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, আমাদের এই প্রবাসী ভাই বোনেরা কখনোই ভোটাধিকার পাননি। অন্তর্বর্তীকালীন সরকারের সক্রিয় উদ্যোগের ফলে প্রথমবারের মতো লাখো লাখ প্রবাসী এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে যাচ্ছেন। এর ফলে প্রবাসীরা অত্যন্ত আনন্দিত, আমরাও আনন্দিত। একই সঙ্গে অনেক প্রবাসী নানা জটিলতায় উদ্যোগে সামিল হতে না পেরে ব্যথিত। আপনাদের আবেগের প্রতি আমরা শ্রদ্ধা রেখে বলছি, এবারের যে ধারা শুরু হলো তা ভবিষ্যতে থামবে না। আগামীতে আপনারা সবাই এই প্রক্রিয়ায় সামিল হতে পারবেন। প্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সামনে আমাদের রাষ্ট্রের ন্যায় বিচার, আইন শৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি তুলে ধরতে চাই। একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগকে স্বাধীন করা অত্যাবশ্যক।
বহুদিন ধরে বিচার বিভাগ প্রশাসনের বিভিন্ন কাঠামোগত সীমাবদ্ধতার কারণে তার পূর্ণ সম্ভাবনা অনুযায়ী কাজ করতে পারেনি। এটি জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকারের বাধা সৃষ্টি করেছে আর রাষ্ট্রের উপর মানুষের আস্থাকেও দুর্বল করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় পদক্ষেপ বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করা। আনন্দের সঙ্গে আপনাদের জানাতে চাই, ইতিমধ্যে বিচার বিভাগকে স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো দিয়ে পৃথক সচিবালয় গঠন করা হয়েছে। এই পদক্ষেপ বাংলাদেশের বিচার ব্যবস্থার সংস্কারের ইতিহাসে একটি যুগান্তকারী মাইলফলক। এখন থেকে আর রাজনৈতিক কোনো চাপ বা প্রভাবের মাধ্যমে বিচারিক স্বাধীনতা যাতে ব্যাহত না হয় সে নিশ্চয়তা আরও জোরদার হবে। প্রিয় দেশবাসী, আমাদের দেশের পুলিশ প্রশাসন দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি। ফ্যাসিস্ট আমলের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বার্থান্বেষী নিয়োগের কারণে সাধারণ মানুষ পুলিশের প্রতি আস্থা হারিয়েছে। আমরা চাই এই আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হোক। সেই লক্ষ্যে গৃহীত হয়েছে পুলিশ কমিশন অধ্যাদেশ 2025। ফ্যাসিবাদী শাসন আমলে আমাদের মানবাধিকারহীন এক ভয়াবহ রাষ্ট্রে বসবাস করতে বাধ্য করা হয়েছিল। অথচ সেই ফ্যাসিস্ট সরকারিও জাতীয় মানবাধিকার কমিশন নামে একটি সংস্থার অস্তিত্ব ছিল। মূলত আজ্ঞাবহ লোকদের দ্বারা এই ধরনের প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতো নিজেদের অপকর্মের বৈধতা নিশ্চিত করার স্বার্থে। এই অসাধু ব্যবস্থার পরিসমাপ্তি ঘটানোর উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 জারি করেছে। প্রিয় দেশবাসী, আমরা আজ এক নতুন ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। এই দেশ আমাদের, এই রাষ্ট্র আমাদের, এর ভবিষ্যৎও আমাদের হাতেই। এখন আমাদের ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার পালা। আমরা এবারের বিজয় দিবসকে জাতীয় জীবনে নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার সুবর্ণ সুযোগ হিসেবে নিতে চাই। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক অনুপ্রেরণা ধারণ করে জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে এগিয়ে যাওয়া এবং গণতান্ত্রিক উত্তরণের পথে যেই নবযাত্রা সূচিত হয়েছে তা এগিয়ে নেওয়াই আমাদের সম্মিলিত দায়িত্ব। আসুন শতবর্ষের সংগ্রাম ও বহু কষ্টে অর্জিত স্বাধীনতাকে পূর্ণতা দিতে নতুন প্রজন্মের জন্য একটা নিরাপদ, সুখী ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলে। ধর্ম, বর্ণ, গোষ্ঠী এবং লিঙ্গ পরিচয় নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে এগিয়ে যাই শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের পথে। আসুন ন্যায় বিচার, গণতন্ত্র, মানবিকতা ও উন্নয়নের পথে একসঙ্গে এগিয়ে যাই। সবাইকে আবারও মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারে ফিরলাম এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শম্পা বিশ্বাস। মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং এরপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রধান। পরে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। শ্রদ্ধা জানিয়ে নীরবে দাঁড়িয়ে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা বীর সন্তানদের স্মরণ করেন ডক্টর ইউনূস। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সেলুট দেন। পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা। একই সাথে মুক্তিযুদ্ধের শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সদস্য এবং হুইল চেয়ারধারী যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয় সর্বসাধারণের জন্য। বিজয় দিবস উপলক্ষে খুলনা, বরিশাল এবং পটুয়াখালীতে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ উন্মুক্ত করা হয়েছে সর্বসাধারণের জন্য, যেখানে জাহাজটি ঘুরে দেখতে ভিড় করেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খুলনা নগরীর 4 নং BIWTA ঘাটে বেলা 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত উন্মুক্ত রাখা হয় যুদ্ধ জাহাজ বা নৌজাপদ্মা। এ সময় জাহাজটি দেখতে ভিড় করেন অনেকেই। জাহাজের সকল অস্ত্র এবং কার্যক্রম সকলের সামনে তুলে ধরেন জাহাজের কর্মকর্তারা। এসব যুদ্ধ জাহাজ অন্য সময় সাধারণ মানুষের ঘুরে দেখতে না পারলেও বিজয় দিবসে দেখতে পেরে খুশি দর্শনার্থীরা। এদিকে বরিশালের কীর্তনখোলা নদীতে উন্মুক্ত রাখা হয় নৌবাহিনীর জাহাজ বানৌজা অদম্য। সরকারি ছুটির দিন থাকায় অনেকেই ভিড় করেন জাহাজটি ঘুরে দেখতে। এ সময় লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় তাদের। পটুয়াখালীর পায়রা বন্দরের জেটিতে উন্মুক্ত করা হয় যুদ্ধ জাহাজ বানৌজা কুশিয়ারা। সমুদ্র সীমানা রক্ষায়
নৌবাহিনীর নিরলস কর্মকাণ্ড নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এ আয়োজন বলে জানান নৌ কর্মকর্তারা। মহান বিজয় দিবস উপলক্ষে নাটোর, কুষ্টিয়া, নওগাঁ সহ দেশের বিভিন্ন জেলায় বিজয় র্যালি করেছে জামায়াত ইসলামী। সকালে নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে বিজয় র্যালি বের করে জামায়াত ইসলামী। এ সময় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয় র্যালিটি। এ সময় সমাবেশে বক্তারা বলেন, বিজয়ের 54 বছর হলেও কাঙ্ক্ষিত বিজয় এখনো আসেনি। তাই প্রকৃত বিজয় না আসা পর্যন্ত সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান নেতাকর্মীরা। একই আয়োজন ছিল নওগাঁয়। দিবস উপলক্ষে 30 হাত জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে জামায়াতের নেতাকর্মীরা। এ সময় শহরের বাইপাস সড়ক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি। এছাড়া কুষ্টিয়ায় বিজয় র্যালি করেছে দলটির নেতাকর্মীরা। এতে অংশ নেন হাজারো নেতাকর্মীরা। নিজের ও পরিবারের নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ 5 আসনের বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। কিছুদিনের ঘটনা, কিছুদিনের পরিবেশে পরিবারের সদস্যরা অত্যন্ত ব্যথিত এবং তারা ভীত। এর বাইরেও আপনার কিছু নিরাপত্তা ইস্যু আছে, সেটা আমি বিশদ বলতে চাই না, সেটা কোনো হুমকি না, সেটা পরিবেশটাই এই ধরনের নেগেটিভ। কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের ওসি সহ 2 পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা 12টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওসি মোজাহিরুল ইসলাম এবং এএসআই কায়েসউদ্দিন। তারা দুজনেই পাবনা গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। পুলিশ জানায় তারা দুজন মোটরসাইকেল যোগে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় ভেড়ামারা উপজেলার লালন শাহ সেতু পার হলে পেছন থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 পুলিশ কর্মকর্তার। এদিকে সাতক্ষীরার পাটকেল ঘাটায় খুলনা সাতক্ষীরা মহাসড়কের ভৈরবনগর এলাকায় ট্রলি এবং মাহেন্দ্রা এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মা ও ছেলে নিহত হচ্ছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 6 জন। বেলা 12:30টার দিকে পাটকেল ঘাটা থানার ভৈরবনগর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিজয় দিবসের রাতে শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের কবরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কবরের ওপরের অংশ পুড়ে ছাই হয়ে গেছে। ভোরে কবর জিয়ারতে এসে এমন দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি চরম অবমাননা। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় মুক্তিযোদ্ধারাও দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বিজয় দিবসের মতো তাৎপর্যপূর্ণ দিনে এ ঘটনায় এলাকা জুড়ে নিন্দার ঝড় উঠেছে। ঘটনার তদন্তে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। গাজীপুরের টঙ্গী থেকে জুলাই রেভেলসের সদস্য হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি আলতাফ ওরফে ঠোঁট কাটা আলতাফ সহ 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 1। গতরাত 2:45টার দিকে টঙ্গীর বিসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, হাদিকে গুলির প্রতিবাদে 13 ডিসেম্বর সন্ধ্যায় উত্তরায় মানববন্ধন হয়। এতে অংশ নিয়ে ফেরার পথে উত্তরা পূর্ব থানার জুলাই রেভেলসের প্রধান কার্যালয়ের সামনে সংগঠনের সদস্য ইউসুফ আলী রেদওয়ানের ওপর হামলা করে সন্ত্রাসীরা। গুরুতর জখম হয় রেদওয়ান। ভাঙচুর করা হয় জুলাই রেভেলসের প্রধান কার্যালয়। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় হত্যা চেষ্টা মামলা করা হয়। মধ্যরাতে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফ, সাইফুল ইসলাম এবং আমির হোসেন ফিরোজকে বিসিক এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব। প্রধান অভিযুক্ত আলতাফের বিরুদ্ধে বিভিন্ন থানায় 16টি মামলা রয়েছে। এরই সাথে শেষ করছি এখন জনপদের। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।